সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বর্গের সূত্র এবং তার অনুসিদ্ধান্তগুলো প্রমাণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই বর্গের সূত্র এবং এই অনুসিদ্ধান্তগুলোকে কিভাবে আমরা ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। তো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব যে বর্গের সূত্রগুলো কিভাবে ব্যবহার করে আমরা কিছু রাশির বর্গ নির্ণয় করতে পারি। তো আমরা বোর্ডে একটা প্রশ্ন লিখছি, আমরা লিখছি 4x + 5y এর বর্গ নির্ণয় করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু নাম্বার আছে, এখানে কিছু চলক আছে এবং গাণিতিক প্রক্রিয়া চিহ্ন আছে, যার কারণে এটা একটা রাশি এবং প্লাস এবং মাইনাস দিয়ে আমরা পদ আলাদা করি। তো 4x একটা পদ, 5y একটা পদ, তো এটা কিন্তু দুইটা পদ আছে। এই দুইটা পদযুক্ত রাশির বর্গ নির্ণয় করতে আমাদেরকে বলা হচ্ছে। তো আমরা প্রথমে বর্গের সূত্রগুলোর দিকে একটু তাকাই। বর্গের সূত্রগুলো কেমন? বর্গের সূত্রগুলো হচ্ছে, আমরা শিখলাম যে a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এবং আমরা আরও শিখলাম যে a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো যেহেতু এগুলো গত ক্লাসে কীভাবে আসলে আমরা দেখাইছি, তো আমরা জানি যে এগুলা আমরা গত ক্লাসে শিখছিলাম। এখন আমাদের উচিত এগুলো মনে রাখা। ওকে, এখন আমরা এই 4x + 5y এর বর্গ নির্ণয় করব, যার বর্গ নির্ণয় করার জন্য এই দুইটা সূত্রকে ব্যবহার করব। তো ফার্স্ট আমরা লিখতে লিখতে গিয়ে যাই। আমরা এটা প্রশ্ন, আমরা আনসার শুরু করতেছি। আমরা বললাম যে ভাই 4x + 5y এর বর্গ, 4x + 5y এর বর্গ আমরা বের করতে চাচ্ছি। তো 4x + 5y এর বর্গ, এই কথাটাকে এটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। আর এই 4x + 5y এর বর্গ এর গাণিতিকভাবে প্রকাশ হচ্ছে 4x + 5y হোল স্কোয়ার। 4x + 5y হোল স্কোয়ার, এটা হচ্ছে ওর গাণিতিক এক্সপ্রেশন, গাণিতিকভাবে প্রকাশ করা। গাণিতিকভাবে প্রকাশ করা এটার ব্যাপারটা আমি একটু বুঝাই দিই সহজ একটু উদাহরণ দিয়ে। ধরো আমি এখানে লিখলাম যে 1200 ধরো 10, আমি লিখলাম 1210। এই যে লিখলাম, এটা আমরা যে ভাষায় লিখছি এটাকে আমরা বলি যে কথায় লিখছি। এখন এই 1210 এটাকে গাণিতিকভাবে বা অঙ্কে লিখে আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে 1210। ওকে, তো এই যে এটাকে আমরা বলি যে কথাই লিখছি, আর এটাকে আমরা বলি যে অঙ্কে লিখছি। অঙ্কে লেখা মানে গাণিতিকভাবে লেখা, আর এটা হচ্ছে কথায় লেখা মানে একটা গণিত বাদে অন্য ভাষায় লেখা। ওকে, তো একইভাবে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছি 4x + 5y এর বর্গ, এটা আমরা কথাই লিখছি, আর এই কথার গাণিতিক ফরমেশন হচ্ছে 4x + 5y এই পুরাটার উপরে স্কোয়ার দিলে এটা হচ্ছে ঠিক এটার মতো অঙ্কে লেখা বা গাণিতিক কন্ডিশনে লেখা। ওকে, তো এটার আনসার বের করা মানে হচ্ছে এটার আনসারই বের করা। তো এখন আমরা এই 4x + 5y এর বর্গ নির্ণয় করার জন্য আমরা লিখলাম যে 4x + 5y হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এটার বর্গ নির্ণয় করবো, সেজন্য এটা ইকুয়াল টু দিলাম, এটার আনসার বের করবো। এখন দেখো এই 4x + 5y হোল স্কোয়ার, ও দেখতে অনেকটা ওর মতো, কিন্তু পুরোপুরি ওর মতো না। তো আমাদেরকে একটু বুঝতে হবে ওর সাথে ওর কি কি মিল রয়েছে এবং কি কি মিল নাই, সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখবো যে এখানে একটা প্লাস চিহ্ন, এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে প্লাসের আগে a আছে, প্লাসের পরে b আছে, আর আমাদের এখানে প্লাসের আগে 4x, প্লাসের পরে 5y আছে, এখানে একটা হোল স্কোয়ার আছে, আমাদের একটা হোল স্কোয়ার আছে। এখন আমরা এই a + b হোল স্কোয়ার যদি দেখতে পাই, তার বদলে আমরা লিখে দিতে চাই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক একইভাবে ওর বদলেও আমরা ঠিক এই রকম একটা জিনিস লিখতে চাই, তবে একটু ম্যাচ করে লিখবো। কিভাবে ম্যাচ করব দেখো, আমরা যদি একটু সূত্রে দেখি, এখানে প্রথমে দেখা যাচ্ছে a স্কোয়ার, প্রথমে কি দেখা যাচ্ছে a স্কোয়ার। এখন এখানে a স্কোয়ার স্কোয়ার কথা বাদ দাও, এখানে a কেন লিখছে? ফার্স্ট প্রশ্ন করো যে এ কেন লিখছে। এখানে এ লিখছে কারণ এই যে বামপক্ষে প্লাসের আগে এ ছিল, অর্থাৎ এখানে যে এটা লেখা ছিল প্লাসের আগে, ঠিক সেম এ এখানে বসিয়ে তারপর একটা স্কোয়ার দেওয়া হয়েছে। এখন প্রবলেম হচ্ছে আমার এখানে প্লাসের আগে কি চিহ্ন আছে, আমার এখানে প্লাসের আগে কি আছে, আমার এখানে প্লাসের আগে কিন্তু এ নাই, আমার এখানে প্লাসের আগে আছে 4x, যার কারণে এখানে প্লাসের আগে a ছিল বলে a লিখে স্কোয়ার দিছে, আর আমার এখানে প্লাসের আগে 4x ছিল বলে আমি এটার সূত্রে 4x লিখে
তার উপরে স্কোয়ার দিব। এখানে প্লাসের আগে যে এ ছিল সেই সম্পূর্ণ এর উপর যেমন স্কোয়ার দিছে, আমিও প্লাসের আগে 4x ছিল বলে সম্পূর্ণ 4x এর উপর স্কোয়ার দিছি। এবার দেখো এখানে একটা +2 দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সমান চিহ্নের আগে এখানে কোথাও 2 ছিল না, এটা কিন্তু 2 না, এটা হচ্ছে পাওয়ার। তো এখানে কোথাও 2 ছিল না, কিন্তু এখানে একটা 2 আসছে। তো সেমলি আমার এখানেও আমি একটা প্লাস দিয়ে 2 দিব। এবার 2 পরে কি দিছে দেখো, আবার এ দিছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে এখানে এ কেন দিছে, এখানে এ দিছে কারণ এই প্লাসের আগে এ ছিল, প্লাসের আগে এ ছিল বলে এখানে এ দিছে। কিন্তু আমি যেটা নিয়ে আলোচনা করছি সেখানে প্লাসের আগে কিন্তু এ নাই, সুতরাং আমার এখানে প্লাসের আগে যাই আছে আমি তাই লিখবো। প্লাসের আগে আমার এখানে আছে 4x, আমি লিখলাম 4x। আমি চাইলে 4x এ ব্র্যাকেট দিতে পারি, আপাতত আমি ব্র্যাকেট না দিয়েই করাচ্ছি। প্লাসের আগে আমার এখানে আছে 4x, তো আমি লিখলাম 4x। এবার দেখো এরপর একটা দিল কি, বি। প্রশ্ন হচ্ছে বি কেন দিল, বি এজন্যই দিছে কারণ এইখানে প্লাসের পরে বি ছিল, আর এটার মতো দেখতে ঠিক আমার এখানে কিন্তু প্লাসের পরে বি নাই, আমার এখানে প্লাসের পরে আছে 5y, যার কারণে আমি এখানে দিব 5y। ওদের এখানে বি ছিল বলে প্লাসের পরে ওরা বি দিল, আর আমাদের এখানে প্লাসের পরে 5y ছিল বলে আমরা 5y দিতে বাধ্য হচ্ছে, কারণ ওদের এ বি এর জায়গায় আমাদের 4x আর 5y দেখা যাচ্ছে। এবার আবার দেখতেছি একটা প্লাস দিল, তো আমরাও আর মানা করলাম না, আমরাও বললাম না ঠিক আছে তাহলে আমরাও প্লাস দিই, আমাদের তো অসুবিধা নেই, সূত্র যেমন আছে আমরা তেমন লিখবো, প্লাস দিলাম। প্লাসের পরে কি দেখতেছি, বি স্কোয়ার। এখন স্কোয়ারের কথা বাদ দেই, বি কেন লিখছে, বি এজন্যই লিখছে কারণ এখানে প্লাসের পরে বি ছিল, প্লাসের পরে বি ছিল বলে বি স্কোয়ার লিখছে, অর্থাৎ প্লাসের পরে যা ছিল তা লিখে স্কোয়ার দিয়ে দিছে। তো আমাদের এখানে প্লাসের পরে 5y আছে, তো আমরা 5y লিখে আমরা স্কোয়ার দিয়ে দিব। তাহলে এই সূত্রের ফরম্যাটটাকে আমরা আমাদের অঙ্কের থেকে সূত্রের ফরম্যাটে বানায় আনছি। আমরা এখানে যেটা এ ছিল আমাদের সেটা 4x ছিল, সেজন্য আমরা এর জায়গায় আমাদের যা ছিল তা নিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করছি। এটাকে বলা হয় এই সূত্রকে অ্যাপ্লাই করা। সূত্রকে অ্যাপ্লাই করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কাকে মূলত এ বলা হচ্ছে, কাকে মূলত বি বলা হচ্ছে, এখানে যাদেরকে এ বি বলা হচ্ছে এখানেও যেন ঠিক তাদেরকেই এ বি হিসেবে দেখে সূত্রটা লিখতে হয়। এবার আমরা এখানে সূত্রটা লিখে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল কাজ, আমরা শুধুমাত্র স্বাভাবিক বীজগণিতের যে নিয়ম কানুনগুলো আমরা 6 থেকে 8 পর্যন্ত শিখে আসছি সেগুলো শুধু অ্যাপ্লাই করব। 4x হোল স্কোয়ার, এখানে এই হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ারটা 4 এর উপরেও আছে, স্কোয়ারটা x এর উপরেও আছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 স্কোয়ার x স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারটা 4 এর উপরেও পাবে, স্কোয়ারটা x এর উপরেও পাবে। তাহলে 4 এর উপর স্কোয়ার পেলে আমরা 4 স্কোয়ার মানে যেটা বুঝি সেটা হচ্ছে 4 × 4, অর্থাৎ 4 × 4 = 16, তাহলে আমরা লিখলাম 16। x স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ারকে আমরা আর আলাদা করে লিখবো না, কারণ হচ্ছে চলকগুলো যদি পাওয়ারে থাকে, পাওয়ার থাকে তাহলে তাদেরকে x × x লেখা যায়, কিন্তু x × x লেখার চেয়ে x স্কোয়ার ফরম্যাটটাই সুন্দর, সেজন্য আমরা সেটা লিখলাম। তারপরে প্লাস 4 এবং 2 গুণ করবো, 5ও গুণ করবো, 4 × 2 = 8, 5 × 8 = 40 লিখলাম, 40 লিখলাম। x এবং y যেহেতু মিল নাই সেহেতু x আর y এর গুণ মানে হচ্ছে x আর y পাশাপাশি বসে থাকা। যে চলকগুলো মিল নাই, যে অ্যালফাবেটগুলো মিল নাই তাদের গুণ মানে হচ্ছে তারা পাশাপাশি বসে থাকা। প্লাস 5y হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 5 স্কোয়ার y স্কোয়ার, স্কোয়ারকে দুজনকে দিতে পারি, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 এবং y স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার নিজেই। এখন আমরা যে রাশিটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে 4x + 5y হোল স্কোয়ার এর বর্গ। এখানে আমি মূলত বোঝানোর চেষ্টা করছি একটা সহজ ওয়েতে যে কোনটা এ এবং কোনটা বি হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এবার আমি আরেকটা অঙ্ক করাচ্ছি যেটাতে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই হতে পারে। আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি, সেখানেও আমরা বোঝার চেষ্টা করবো কোনটা এ কোনটা বি হবে সেটা বোঝার জন্য এই অঙ্কটা আমি এনেছি। xy² - yz² এর বর্গ, xy² - yz² এর বর্গ নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে xy² + yz² এর বর্গ নির্ণয় করো। তো তোমাদেরকে আমি কিছু বাড়ির কাছে দিয়ে দিই, তোমরা যদি আসলে এই বর্গ নির্ণয়ের ব্যাপারগুলোকে ভালোভাবে সলভ করতে চাও তাহলে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, যেহেতু আমি একটা অঙ্ক করাইছি সেই রকম একটা বাড়ির কাজ দিতে চাচ্ছি। বর্গ নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন, বর্গ নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 3a - 2b, 3a - 2b। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 2xyz + 3abc, 2
এক্স ওয়াই জেড মাইনাস 3abc, সরি প্লাস 3abc। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 2xy প্লাস 5xz এই রাশিগুলার বর্গ নির্ণয় করবা। অর্থাৎ আমি তোমাদেরকে 3টা অঙ্ক দিচ্ছি, 3টা বাড়ির কাছে দিয়ে এগুলো করবা। আর তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা চাইলে করতে পারো। এই 3টা করলে হয়তো বা তোমরা এই ধরনের ম্যাথগুলো সহজে সলভ করতে পারবো। ওকে, এখন আমরা আরেকটা নিচ্ছি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার এর বর্গ নির্ণয় করো। ওকে, স্টুডেন্টরা প্রায় সময় যে ভুলটা করে তারা মনে করে যে এখানে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারগুলো দিয়ে আমরা কাজটা করে ফেলবো। না, তোমাকে এই বাংলায় যে বর্গ লেখা আছে সেই বর্গটার জন্য কাজ করতে হবে। তাহলে আমরা স্টার্ট করতেছি, আমরা শুরু করব এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার এর এর বর্গ, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার এর বর্গ মানে হচ্ছে এইটা হচ্ছে আমরা কথাই লিখছি, এর বর্গ মানে হচ্ছে এখানে যার বর্গ বলছে তাকে আগে লিখতে হবে। এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার যার বর্গ বলছে তাকে আগে লিখছি, লেখার পরে তাকে আমরা হোল স্কোয়ার দিয়ে দিছি। এই বর্গ শব্দটার বদলে একটা বাড়তি স্কোয়ার দিছে, এই বাংলা বর্গ শব্দটার বদলে একটা বাড়তি স্কোয়ার দিতে হচ্ছে। এখানে স্কোয়ার আছে সেজন্য আমি আর এই বর্গের জন্য স্কোয়ার দেবো না, সেরকম কিন্তু হবে না। ওকে, তাইলে এটার আনসার বের করা মানে এটার আনসার বের করা। এখন আমরা এটার আনসার বের করব। তাহলে আমরা বলবো সুতরাং সুতরাং এই যে রাশিটা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার হোল স্কোয়ার ইটস ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড হোল স্কোয়ার ইটস ইকুয়াল টু। এবার আমরা আবার এই সূত্রটা খাটাবো, একটু দেখবো এই দুজনে কার সাথেও মিলতেছে। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে মাইনাস আছে, তো এই মাইনাসের আগে কিছু একটা আছে, মাইনাসের পরে কিছু একটা আছে, এখানেও মাইনাসের আগে কিছু একটা আছে, মাইনাসের পরে কিছু একটা আছে, অর্থাৎ এটা দ্বিতীয় সূত্রের সাথে মিলতেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের সাথে মিলতেছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার জন্য আমরা যেমন এভাবে লিখতে পারি, ঠিক একইভাবে এইটার হোল স্কোয়ার সমান আমরা ওই রকমই একটা লিখতে পারবো। তবে কাকে এ বলতেছি কাকে বি বলতেছি সেটা একটু চিনতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার, স্কোয়ারের কথা বাদ দিই, এখানে এ যেটা দেখতে পাচ্ছি সেই এ কেন লিখছে, কারণ হচ্ছে এই জন্যই লিখছে কারণ সমান চিহ্নের এই পাশে মাইনাসের আগে ব্র্যাকেটের ভিতরে এ ছিল বলে এখানে এ লিখছে। আমার এখানে মাইনাসের আগে ব্র্যাকেটের ভিতরে এ নাই, ফলে আমি এ লিখতে পারবো না, আমার লিখতে হবে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখানে মাইনাসের আগে যে এ ছিল সেই এটা লিখে নতুন করে স্কোয়ার দিছে, আর আমার এখানে মাইনাসের আগে যা ছিল তা আমি আগে লিখবো এক্স ওয়াই স্কোয়ার, মাইনাসের আগে যা ছিল তা আমি আগে লিখবো, তারপর নতুন করে একটা স্কোয়ার দিব, খেয়াল করো এখানে মাইনাসের আগে যে এ ছিল সেই এর এখানে কিন্তু কোনো স্কোয়ার ছিল না, অর্থাৎ এখানে যে এর উপর স্কোয়ার দেওয়া হয়েছে সেটা নতুন করে দেওয়া হয়েছে। এখানে যে এ সেই এ থাকবে এবং নতুন করে একটা স্কোয়ার দিবে। এখানে স্কোয়ার আছে বলে আমি আর স্কোয়ার দিব না এমন নয় কিন্তু, কারণ ওদের এখানে কোনো স্কোয়ার ছিল না, তারা নতুন করে স্কোয়ার দিছে। তো আমাকেও ঠিক এখানে যাই লেখা থাক, মাইনাসের আগে যাই লেখা থাক সেটা লিখে তারপর আমাকে নতুন করে স্কোয়ার দিতে হবে। ওকে, তারপর দিছে কি -2, তো আমিও লিখলাম -2 2 এর পরে আবার দেখতে পাচ্ছি এ লিখছে বি লিখছে। এখন এ বি কেন লিখছে? এই জন্যই লিখছে কারণ এইখানে মাইনাসের আগে এ ছিল, মাইনাসের পরে বি ছিল এবং সেগুলাকে এখানে লিখছে। আবার দেখিও এখানে কিন্তু মাইনাস লেখা নেই, শুধু এই মাইনাসটা কিন্তু এখানে লেখা নেই, এই যে এখানে মাইনাস লেখা নেই, এটা গুণ। ওকে, তাহলে কি বললাম, মাইনাসের আগে এ ছিল সেজন্য এখানে এ লিখছে, মাইনাসের পরে বি ছিল সেজন্য এখানে বি লিখছে। তো আমার এখানে মাইনাসের আগে কি আছে? এক্স ওয়াই স্কোয়ার, তো আমি লিখবো এক্স ওয়াই স্কোয়ার আর গুণ দিয়ে এই যে এ আর বির মাঝখানে তো গুণ সম্পর্ক আছে, গুণ দিয়ে মাইনাসের পরে কি আছে, মাইনাসের পরে হচ্ছে ওয়াই জেড স্কোয়ার, সেজন্য আমি আমার এখানে যা আছে আমি তা লিখছি। আমার এখানে মাইনাসের আগে যা আছে তা লিখছি, মাইনাসের পরে যা আছে তা লিখছি। তারপর দেখতে পাচ্ছি সূত্রে একটা প্লাস দিছে, আমিও প্লাস দিলাম এবং এরপর দেখতে বি স্কোয়ার লিখলাম। বি স্কোয়ার কেন লিখছে? কারণ এই জন্যই বি লিখছে, কারণ মাইনাসের পরে যেটা দেখতে পাচ্ছি সেটা লিখে তারপর স্কোয়ার দিছে। তো আমার এখানে মাইনাসের পরে কি আছে? মাইনাসের পরে হচ্ছে ওয়াই জেড স্কোয়ার, তো আমি মাইনাসের পরে যা আছে তা লিখছি এবং নতুন করে একটা স্কোয়ার দিছি। যেমন এখানে মাইনাসের পরে যা আছে তা লিখছে, মাইনাসের পরে বি আছে বি লিখছে, নতুন করে স্কোয়ার দিছে। ঠিক সেমলি আমিও মাইনাসের পরে যা দেখতে পাচ্ছি তাই লিখছি, নতুন করে একটা স্কোয়ার দিছে। ওকে, এবার আমরা সেই বীজগাণিতিক কাজগুলো করব। দেখো এই স্কোয়ারটা এক্স এর উপরেও থাকবে, এই স্কোয়ারটা ওয়াই স্কোয়ারের উপরেও থাকবে। যখন কতগুলো সংখ্যা চলকের মাঝখানে
প্লাস মাইনাস চিহ্ন না থেকে গুণ চিহ্ন থাকে, ভাগ চিহ্ন থাকে, তখন বুঝতে হবে স্কোয়ার সবাইকে তুমি দিতে পারবা। অর্থাৎ এই এক্স এবং ওয়াই এর মাঝখানে গুণ চিহ্ন থাকার কারণে স্কোয়ার দুজনেই পাবে। তাহলে এক্স যদি স্কোয়ার পায় তাহলে সে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর ওয়াই যদি স্কোয়ার পায়, এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এই জিনিসটা তোমরা ক্লাস 7 থেকে শিখতেছো। আমরা সূচকের নিয়মগুলো প্রাইমারিলি ক্লাস 7এই প্রথম আমরা শিখি, তারপর আমরা ক্লাস 9-এ আবার চতুর্থ থেকে সূচকের নিয়মগুলো আবার দ্বিতীয়বার শিখি। তো তোমার যদি কোনো একটা চলকের পাওয়ারের উপর যদি আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা তুমি 7 থেকে জানো। তাও আমি আরেকবার জানাই দিচ্ছি, কোনো একটা বেসের পাওয়ার আছে, সেই পাওয়ারের উপর আবার পাওয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে তোমাকে গুণ করতে হবে। তাহলে এই ওয়াই এর একটা পাওয়ার আছে, তার উপর আবার এই পাওয়ারটা আসতে চাচ্ছে, তাহলে আমাকে গুণ করতে হবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 2 আছে শুধু, আর কোনো নাম্বার নাই, তো 2 একলাই বসবে। এবার এদের গুণগুলো কেমন হবে দেখো, এক্স এখানে একটা আছে, এখানে আর কোনো এক্স নাই, তো এক্স যেমন আছে তেমন বসে যাবে। ওয়াই এর দিকে তাকাও, ওয়াই এখানে 2টা আছে, এখানে একটা আছে, তো ওয়াই যদি মানে বেস যদি একই হয়, একই রকম বেস হলে তাদের গুণের বেলায় পাওয়ারের পাওয়ারে যোগ করতে হয়। তো এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 1, তো 1 আর 1 এ মিলে হয়ে যাবে 3, এটার পাওয়ার হচ্ছে 2, এটার পাওয়ার হচ্ছে 1, তো এটা মিলে হয়ে যাবে 3। আর জেড স্কোয়ার, এখানে আর কোনো জেড স্কোয়ার নেই, তো জেড স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাবে। ওকে, যারা মিলে নাই তারা যেমন আছে তেমন থেকে গেল, আর যাদের বেস মিলল তারা পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে তারপর বসলো। এই 2 আর এই ওয়াই এর মাথার উপরে মনে মনে 1 আছে, সেই 1 যোগ হয়ে বসলো। প্লাস এখানে আবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণসূত্রটা আসবে, ওয়াই এর উপর স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার আছে তাহলে জেড টু দি পাওয়ার 4, এবং এটাই হচ্ছে এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড হোল স্কোয়ার এর বর্গের আনসার। তো আমি এই টাইপের কিছু অঙ্ক এখানে দিছি, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি এই টাইপের যেটা হবে, মানে যেটাতে স্কোয়ার টিস্কোয়ার এগুলো থাকবে। তুমি বর্গ নির্ণয় করতে পারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস প্লাস দি প্লাস ধরো 5 XY Z, এটার বর্গ নির্ণয় তুমি করে দেখতে পারো। ওকে, তো আমরা এতক্ষণ যা শিখলাম সেটা হচ্ছে, দুইটা পদ যুক্ত রাশির বর্গ নির্ণয়। দুইটা পদ, দেখো দুইটা পদ, এখানেও দুইটা পদ, অর্থাৎ আমি তোমাকে দুইটা পদ যুক্ত রাশির বর্গ নির্ণয় শিখাইলাম এবং তোমাকে দুইটা পদ যুক্ত বর্গ নির্ণয় তোমাকে বাড়ির কাজ দিলাম। এবার আমরা শিখব এই সূত্রের সাহায্যেই কিভাবে তিনটা পদযুক্ত রাশির বর্গ নির্ণয় করা যায়। তিনটা পদযুক্ত রাশির বর্গ নির্ণয় করার জন্য দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে সরাসরি এই সূত্র ব্যবহার করা, আরেকটা মেথড হচ্ছে এই সূত্র থেকে আরেকটা সূত্র জেনারেট করে বানানো এবং সেই সূত্র ব্যবহার করা। আমি আজকে যেটা শিখাবো সেটা হচ্ছে এই সূত্র ব্যবহার করে কিভাবে আমরা তিন পদযুক্ত রাশির বর্গ নির্ণয় করতে পারি, সেটা আজকে আমরা শেখার চেষ্টা করব। তো এখন আমাদের কাজ হচ্ছে তিনটি পদযুক্ত রাশির বর্গ নির্ণয় শেখা। তো আচ্ছা, তিনটি পদযুক্ত রাশির বর্গ নির্ণয় শেখার আগে আমি আরেকটা জিনিস শিখাইতে চাচ্ছি, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একটু দেখো প্রশ্নটা কি। এটা হচ্ছে এরকম প্রশ্ন পরীক্ষায় কখনো কখনো আসে, সেজন্য এটা দেখাচ্ছি। বর্গের সূত্রের সাহায্যে 996 এর বর্গ নির্ণয় করো। এর বর্গ নির্ণয় করো। বর্গের সূত্রের সাহায্যে 996 এর বর্গ নির্ণয় করো। খেয়াল করো, বর্গের সূত্রগুলো হচ্ছে দুইটা পদ থাকবে, তারপর বর্গের সূত্রগুলো কাজ করবে। এটাতেও দেখো দুইটা পদ আছে, এটাতেও দেখো দুইটা পদ আছে, অর্থাৎ সূত্রগুলো বানানো হয়েছে অন্তত পক্ষে দুইটা পদ থাকলে তারপর তুমি সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু এখানে যার বর্গ নির্ণয় করতে বলছে তার কিন্তু একটাই পদ, শুধু 996 একটাই পদ। সেজন্য আমরা এটার বর্গ নির্ণয় করার জন্য কিভাবে এগিয়ে যেতে পারি দেখো। আমরা প্রথমে বলবো যে 996 এর বর্গ, 996 এর বর্গ মানে হচ্ছে 996 হোল স্কোয়ার। 996 এর বর্গ মানে হচ্ছে 996 হোল স্কোয়ার। এখন তুমি যদি এই 996 এটা ক্যালকুলেটর টাইপ করে তার উপর স্কোয়ার দাও, ইকুয়াল দিলে একটা আনসার কিন্তু চলে আসবে, কিন্তু সেই আনসারটা গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে তোমাকে এখানে বর্গের সূত্রের সাহায্যে এটার বর্গ নির্ণয় করতে বলছে, শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে বলেনি। ওকে, তাইলে এখন এত এর বর্গ মানে হচ্ছে এটা, সুতরাং আমরা বলতে চাচ্ছি আমরা 996 এর বর্গ নির্ণয় করব। এখন এই ধরনের নাম্বারগুলোকে আমরা করব কি,
দুইটা পদের যোগফল অথবা দুইটা পদের বিয়োগফল রূপে প্রকাশ করব। দেখো আমি 9 9 6 এটাকে এভাবে লিখতে পারি 9 9 0 প্লাস 6। যেই আমি এটাকে 9 9 0 প্লাস 6 লিখবো তখন এটা যে কথা এটাও কিন্তু সেম কথা, কিন্তু এখানে একটাই পদ আছে আর এখানে আমরা দুইটা পদ দেখতে পাচ্ছি। কিন্তু কিন্তু আমরা আমরা চাইলে এভাবেও করতে পারি। এভাবে করলে তোমাকে টিচার নাম্বার না দিয়ে যেতে পারে না, কারণ তুমি বর্গের সূত্র ব্যবহার করাটা হচ্ছে এখানে কাজ। তোমার অঙ্ক কঠিন হয়েছে না সহজ হয়েছে সেটা বোঝা টিচারের কাজ না। টিচারের দায়িত্ব হচ্ছে তুমি এটাকে বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করছো, তো তুমি চাইলে এভাবে করতে পারো। কিন্তু 996কে আমরা আরেকভাবে এক্সপ্লেন করতে পারি। আমরা এরকম নাম্বারের যেগুলো দিবে সেই নাম্বারগুলার বর্গ যখন নির্ণয় করতে বলবে তখন আমরা 1 এবং 0 এই সংখ্যাগুলার যে নাম্বার সেটার কাছাকাছি সংখ্যার যোগ বা বিয়োগের সাহায্য নেব। বিষয়টা আমি বুঝাচ্ছি। তোমার এই সংখ্যাগুলোর দিকে তাকাইতে হবে। 10 100 1000 এই সংখ্যাগুলো তোমার পছন্দ হইতে হবে। এই 990 পছন্দ হয়ে লাভ নাই। তোমার পছন্দের তালিকায় থাকতে হবে 10 100 1000 10,000 তারপরে 1 লক্ষ। এই সংখ্যাগুলো 1 এবং 0 দিয়ে বানানো এই ইউনিটগুলো তোমার পছন্দ হইতে হবে। ওকে, তো এইটা 996, এটা 1000-এর খুব কাছাকাছি। তো আমি 996কে লিখব 1000 বিয়োগ 4। তুমি দেখো 996কে 1000 বিয়োগ 4 লেখা যায়। 1000 থেকে 4 চলে গেলেই 996 হয়ে যাবে। তো এটাতে 990-এর সাথে 6 যোগ করলে 996 হয়ে যাচ্ছে। এটাতে 1000 থেকে 4 বিয়োগ করলে 996 হয়ে যাচ্ছে। তো পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এটার ক্যালকুলেশন অনেক কঠিন হবে আর এটার ক্যালকুলেশন অনেক সহজ হবে, কারণ এখানে একটা সংখ্যা হচ্ছে মানে এই 1 আর 0 দিয়ে বানানো সংখ্যা। তো এখন আমরা 996কে এই ফরম্যাটে বানিয়ে তারপর বর্গ নির্ণয় করব। তাহলে 996 না লিখে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 4 হোল স্কোয়ার। হোল স্কোয়ার জায়গায় রয়ে গেছে, জাস্ট 996টাকে আমরা 1000 বিয়োগ 4 লিখলাম। এখন এখানে দুইটা পদ চলে আসছে, তো এখন আমরা এটার উপর এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো মাইনাস যেহেতু দেখতে পাচ্ছি, তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই হবে। এখন আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। কোনটা a কোনটা b সেটা আমি এর আগে দুইটা উদাহরণে দেখাইছি। তো এখন আর আমি বলতেছি না যে মাইনাসের আগে a ছিল বলে a লিখছে, মাইনাসের পরে b ছিল বলে b লিখছে, সেটা আর আমি দেখাইতে চাচ্ছি না, আমি ডাইরেক্ট অঙ্ক করে দিচ্ছি। ওকে, তো মাইনাসের আগে যা ছিল তা লিখি স্কোয়ার দিতে হবে। সূত্রের নিয়ম হচ্ছে মাইনাসের আগে যা ছিল তা লিখি স্কোয়ার। তো আমিও মাইনাসের আগে যা ছিল তা লিখে স্কোয়ার দিলাম। তারপর সূত্রে একটা -2 থাকবে, তো আমিও একটা -2 দিলাম। তারপরে মাইনাসের আগে যা ছিল তা লিখবে, মাইনাসের পরে যা ছিল তাও গুণ দিয়ে লিখবে। তাহলে মাইনাসের আগে যা ছিল তা হচ্ছে 1000, আমি সেটা গুণ দিয়ে লিখলাম। এবং মাইনাসের পরে যা ছিল তা হচ্ছে 4, তাকেও গুণ দিয়ে লিখলাম। এবার দিয়ে মাইনাসের পরে যা ছিল তা লিখি স্কোয়ার, তো আমিও প্লাস দিয়ে মাইনাসের পরে যা ছিল তা লিখে স্কোয়ার দিয়ে দিলাম। এবার এটার স্কোয়ার হবে যে 1 6টা শূন্য। এই যে আমি মুখে মুখে এটার স্কোয়ার করে ফেলতেছি, এই জন্যই এই পদ্ধতিটা সহজ পদ্ধতি, কারণ এখানে আমরা নিজের হাতে ক্যালকুলেটর ইউজ না করলে আমরা এটা দ্রুত আনসার করে ফেলতে পারবো। এটা হচ্ছে 4 2 8, 8 1 8, 8 3টা 0, আর এটা হচ্ছে 4 4 16। এখন এদের যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে প্লাস চিহ্ন, ও আর ও যোগ হবে। আমাদের জন্য ভালো হয় প্রথমে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দিই, সেই বিয়োগফল যেটা আসবে সেটার সাথে 16কে যোগ করবো। তাহলে 0 থেকে 0 গেলে আমরা পাচ্ছি 0, 0 থেকে 0 গেলে আমরা পাচ্ছি 0, এই 3 নাম্বার 0 থেকে 3 নাম্বার 0 গেলে আমরা পাচ্ছি 0, এই 4 নাম্বার 0 থেকে 8 যেতে পারবে না, তো সে 1 ধান নেবে, সে 1 যদি ধান নেয় তাহলে এখানে হবে 10, 10 থেকে 8 চলে গেলে আমরা পাবো 2, 10 থেকে 8 চলে গেলে আমরা পাবো 2। তো ও যেহেতু ওকে 1 ধার দিছে, ও হয়ে যাবে 9। ও যেহেতু ওকে 1 ধার দিছে, ও হয়ে যাবে 9, আর এই 1 তো ধার দিয়ে দিছে, সে আর কিছু নেই, সে 0 হয়ে যাবে। ফলে আমরা পাচ্ছি 992,000 প্লাস 16। এই 16 যখন এখানে যোগ হবে তখন আমরা বলবো 992,016, অর্থাৎ 9,92,016। এটাই হচ্ছে এটার আনসার। 996 এর বর্গের আনসার হচ্ছে এটা। ওকে, তো আমরা এরকম কিছু বাড়ির কাজও করে নিতে পারি। তাহলে আমি 5 নাম্বার বাড়ির কাজ তোমাদের জন্য দিচ্ছি হচ্ছে 102। 102কে আমরা লিখতে পারবো 100 যোগ 2, 100 প্লাস 2 এরকম লিখে করতে পারবো। এবং 6 নাম্বার বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি 97। 97কে আমরা লিখতে পারবো 100 - 3।
আমরা সবসময় এই প্রথম যে পদটা লিখবো সেটা সবসময় 1000, 110 বললাম তো, 10, 100, 1000, 10,000 এই সংখ্যাগুলোর থেকে কত বিয়োগ করলে আমাদের নাম্বারটা আসতেছে আমরা সেভাবে কাউন্ট করার চেষ্টা করব, কারণ এগুলো ওই হাজারের কাছের দিকের সংখ্যা। ওকে, তো আমরা এতক্ষণ যা শিখলাম তা হচ্ছে দুইটি পদ যুক্ত কিছু রাশির বর্গ নির্ণয়। এবার আমরা করব তিনটি পদ যুক্ত থাকলে সে সকল রাশির বর্গ নির্ণয় কিভাবে করতে হয়।